1971 সাল থেকে ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশ একই সাথে প্রতিবেশী এবং 71 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে ভারতের অবদান কতটা ছিল সেটা সকলে আমরা জানি। যারা ইতিহাস পড়েছেন তারা অবশ্যই এই সম্পর্কে অবগত আছেন। এবং 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেই দল ক্ষমতায় এসেছে বা এসেছিল প্রতিটা দলই কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমনকি বিএনপি যখন আসে, এরপর যখন বিএনপি জামাত আসে, তারাও কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়নি। কিন্তু 2024 সাল যখন আসে এবং 5 অগস্ট শেখ হাসিনার পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়, তার পরবর্তী সময় অর্থাৎ 5 তারিখ থেকে আজকে 17 অগস্ট এই 12-13 দিন যেই ঘটনা প্রবাহ চলছে সেগুলো দেখে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা দুদেশের সাধারণ জনগণ যারা আছি তারা অনেকটাই আঁচ করতে পারছি। প্রথমত, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোটা আন্দোলনকারীরা একজোট হয়েছে, মদদ দিচ্ছে জামাত, বিএনপি। বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি তখনও ক্ষমতায় বসেননি, অর্থাৎ উপদেষ্টা পদ পাননি। তার একদিন আগে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং তার বক্তব্য ছিল ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বৈষম্যহীন নয়, বরং ভারত নানানভাবে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করছে, নানান সুযোগ সুবিধা নিচ্ছে এবং আমাদের প্রত্যেকের উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান করা। এরপর পরবর্তীতে জেনারেল সাখাওয়াত হোসাইন তিনিও বলেছেন যে বিজিবি আর বসে থাকবে না এবং বাংলাদেশের অসংখ্য মুসলিম তারাও দাবি করছে এবং তারা বেশ গর্ব সহকারে বলছে যে তারা 7 সিস্টার, ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, এই 7 সিস্টার্সকেও তারা আস্ত রাখবে না। এমনকি যদি ভারতীয়রা বেশি বাড়াবাড়ি করে থাকে তবে তারা কলকাতাকেও গিলে খাবে, এমনটাই বক্তব্য। এবং বাংলাদেশি মুসলিম যারা রয়েছে তারা অদ্ভুত একটি ইমানি শক্তিতে তারা এগিয়ে যাচ্ছে, ভারত তাদের কাছে কিছুই না। এগুলো হচ্ছে আবেগ, এগুলো হচ্ছে বিবেকহীন, যুক্তিহীন কথা। আমরা এবার বাস্তবতা দেখব। প্রথম কথা, হাসিনা সরকার যখন তার অবস্থান থেকে সরে আসে, ক্ষমতা হারায় এবং শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় গ্রহণ করে, তখন থেকেই ভারত সরকার, দিল্লি কিন্তু এই ব্যাপারটি নিয়ে উচ্চবাক্য করেনি। তাদের চিন্তাভাবনা, তাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট তারা তখনও দেয়নি। এমনকি তাদের একটাই কাজ ছিল, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা অপেক্ষা করব এবং দেখব। পরবর্তীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে এসেছে পুরো বাংলাদেশে নৈরাজ্য চলছে, নাশকতা চলছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। এই বক্তব্য যখন অফিসিয়ালি দেয়া হয়, তারপর সর্বভারতীয় যতগুলো দল রয়েছে তারা প্রত্যেকেই একত্রিত হয়েছে, বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলছে। এবং দিল্লি সরকার দুভাগে বর্তমানে বিভক্ত। এক ভাগ বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন কি হতে যাচ্ছে, তারপর আমরা সিদ্ধান্ত নিব। আরেক দল এই ধরনের হালকা বা নমনীয় অবস্থানের প্রতি সমর্থন জানায়নি। তাদের কথা হচ্ছে সীমান্তের ঠিক পাশে বাংলাদেশ অবস্থিত এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে, যেভাবে ভারত বিদ্বেষী আওয়াজ উঠছে এবং পরবর্তীতে এটি বিএনপি জামাতের কাছে চলে যেতে পারে, সেক্ষেত্রে সীমান্তের ঠিক পাশে জঙ্গিবাদকে ভারত কখনোই
প্রশ্রয় দিবে না, সেই ক্ষেত্রে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের এক পক্ষ মতামত দিয়েছে। তবে সরকারের এই পক্ষ সেনাবাহিনী পাঠাতে রাজি নয়, বরং কূটনৈতিকভাবে এবং অর্থনৈতিক অবরোধ দেওয়ার পক্ষপাতী। যদিও এগুলো একটিও এখনো অফিসিয়ালি কার্যকর হয়নি, কিন্তু তারা দুভাগে বিভক্ত। আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমাদেরকে আবেগ বা বিবেক দিয়ে চিন্তা করলে হবে না, কারণ বাস্তবতা নিয়মেই চলে। যেটা সত্য, সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। আমরা যদি এখন ভারতকে সম্পূর্ণভাবে বয়কট করি এবং ভারতও যদি আমাদেরকে সম্পূর্ণভাবে বয়কট করে, তাহলে কি হতে পারে? যদিও বয়কটের একটি প্রবণতা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের মৎস্য অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত একজন মহিলা উপদেষ্টা তিনি সরাসরি বলেছেন ভারতে ইলিশ রপ্তানি করা হবে না, আগে চাহিদা মেটানো হবে দেশের, তারপর ভারতে আমরা পাঠাবো। আর ভারত ইতোমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে হাসিনা সরকারের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল বিদ্যুৎ নিয়ে, আদানি চুক্তি, সে আদানি চুক্তিতে ভারত বাংলাদেশকে শতভাগ বিদ্যুৎ দিত। যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো তার শতভাগ বাংলাদেশে দিতে হতো, এটাই ছিল চুক্তির শর্ত। কিন্তু ওই চুক্তি থেকে দিল্লি সরে এসেছে, ভারত বাংলাদেশকে আর বিদ্যুৎ দিবে না। বাংলাদেশের জন্য ভিসা ব্যবস্থা এখন পর্যন্ত মুলতবি রয়েছে, বাংলাদেশকে আর কোনো ধরনের ভিসা দেয়া হবে না। ভারত আরও বলেছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হবে না, অর্থাৎ আমরা দিচ্ছি না ইলিশ মাছ। সেই সাথে সাথে ভারত সরাসরি না হলেও হালকাভাবে 3টি অবরোধ দিয়ে দিয়েছে। যেহেতু 30% বিদ্যুৎ সেখান থেকে আসতো, ভারত থেকে আসতো, হয়তো আমার ভুল হতে পারে, 20 বা 30, যতটুকুই হোক, ওই বিদ্যুৎটা বাংলাদেশে এখন আর দিচ্ছে না, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে লোডশেডিং ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলাতে আমি খবরে দেখলাম যে হবিগঞ্জে দিনে 12 থেকে 13 ঘন্টা বিদ্যুৎ থাকে না, মিল কলকারখানা বন্ধ। অন্যান্য জেলাগুলোতেও দিনে 8 ঘন্টা 10 ঘন্টা করে বিদ্যুৎ নেই। ঠিক আছে, এবার আমি যাচ্ছি পেঁয়াজের ক্ষেত্রে। বাংলাদেশ, ভারত সহ পুরো বিশ্বে পেঁয়াজটা প্রতিটা ঘরে, প্রতিটা রেস্টুরেন্টে, প্রতিটা জায়গাতে খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য। পেঁয়াজ ছাড়া কোনো তরকারি আপনি রাঁধতে পারবেন না। এবং ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের কেজি 115 টাকার উপরে। এটা আমার কথা নয়, বাণিজ্য উপদেষ্টার কথা। এরপর আমি যাচ্ছি ভিসার ক্ষেত্রে। বাংলাদেশি যত মুসলিম রয়েছে তারা প্রত্যেকেই চিকিৎসার জন্য ভারতে আসে। কলকাতার অ্যাপোলো, তারপর মুম্বাইতে, চেন্নাইতে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে অনলাইনে তারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এবং প্রতিদিন ভিসার জন্য রাত 2টা 3টা থেকে ভারতীয় যতগুলো এমবেসি রয়েছে, এমবেসিগুলোর সামনে তাদের বিশাল তারা লাইন ধরে থাকে। রাত 2টা 3টা থেকে প্রতিটা মুসলিম লাইন ধরে দাঁড়িয়ে থাকে, হিন্দুরাও যায়। কিন্তু যেহেতু ভারতকে আমরা বয়কট করছি, ভারত হচ্ছে হিন্দুত্ববাদী দেশ, মোদি হচ্ছে হিন্দু, ভারতের সাথে বাংলাদেশের মতো মুসলমানদের সম্পর্ক কিভাবে থাকতে পারে? সেই ক্ষেত্রে এই বাঙালি মুসলিমরা রাত 2টা 3টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন সকাল 10টা হবে, 11টা হবে, ডাক পড়বে। চিন্তা করেন, সকাল 9টা 10টায় তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ভিসার জন্য, সেজন্য তারা বিশাল একটি লাইন দিয়ে থাকে রাত 2টা 3টা থেকে। এবং যারা রুগী রয়েছে, কারো হার্টের সমস্যা, কারো কিডনির সমস্যা, কারো অন্যান্য সমস্যা, কারো নিউরোলজির সমস্যা, নানান সমস্যায় তারা ভুগে। এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা জঘন্য সেটা আমরা সকলেই জানি। আর ভারতের চিকিৎসা ব্যবস্থা বিশ্ববিখ্যাত, খুবই স্বনামধন্য।
এবং সেখানে কম খরচে তারা যাচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। অনেক আবার বিভিন্ন ধরনের ইসলামিক যে কেন্দ্র রয়েছে, যেমন আজমির শরীফ, তারা জিয়ারত করতে যায়, সেখানেও তারা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যারা রুগী রয়েছে, যাদের হয়তো সেপ্টেম্বরে ডেট রয়েছে, কারো অক্টোবরে রয়েছে, কারো চলতি মাসে রয়েছে, কারো ওষুধ আনতে হবে, এবং বাংলাদেশের চিকিৎসা নিয়ে চলে আসে যে সমস্ত রুগীরা, তাদের পরবর্তীতে ওষুধ ফুরিয়ে যায়। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে, যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদেরকে টাকা দিয়ে দেয়, ওষুধের নাম দিয়ে তারা সেটা কলকাতা থেকে বা চেন্নাই থেকে ওষুধটা নিয়ে আসে। তাহলে এই যে একটা প্রক্রিয়া, চিকিৎসা প্রক্রিয়া, সেটাও বন্ধ, পেঁয়াজ দেওয়াও বন্ধ, পাশাপাশি বিদ্যুৎ দেওয়াও বন্ধ। তার ফল বাঙালিরা এখনই বুঝতে পারছে, তাদের জনজীবনে একেবারে রান্নাঘর পর্যন্ত সমস্যাটা চলে গিয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, ভিসা দেয়া বন্ধ, এবং ফ্যান চলছে না, লাইট জ্বলছে না, কারণ বিদ্যুৎ নেই। এখানে আরেকটি সমস্যা, যেটা ভারত এবং বাংলাদেশ দু দেশের জন্য খুবই জটিল পরিস্থিতি সৃষ্টি করছে, সেটি হচ্ছে 2013 সালে হাসিনা সরকার এবং ভারত সরকার মিলে একটি বন্দি বিনিময় চুক্তি করেছে। ভারতে যদি কোনো বাংলাদেশি অপরাধী লুকিয়ে থাকে, ভারত সেই বন্দিকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এবং বাংলাদেশে যদি ভারতীয় কোনো বন্দি লুকিয়ে থাকে, তাকে ধরে ভারতের কাছে সোপর্দ করবে। এটাই হচ্ছে চুক্তি। এখন বাংলাদেশে বিভিন্ন আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলোর যে কোনো একটিতে যদি হাসিনাকে অপরাধী সাব্যস্ত করে সাজা দেয়া হয়, সেই ক্ষেত্রে ভারত কি করবে? কারণ বাংলাদেশের আদালতে হাসিনা তখন দণ্ডপ্রাপ্ত আসামি, একজন অপরাধী, এবং সেই অপরাধী ভারতে অবস্থান নিয়েছে, ভারত সরকারের ছায়াতলে সে আছে, এবং এরকম একজন অপরাধীকে চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য। এটা ভারতের জন্য একটা উভয় সংকট, যাকে আশ্রয় দিলাম তাকে আমার আবার বাংলাদেশে ফিরিয়ে দিতে হচ্ছে। এই ক্ষেত্রে দিল্লি কি করবে, সেটা আসলেই দিল্লির জন্য বেশ জটিল একটা সিদ্ধান্ত। আবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, এবং ভারত ব্যাপারটিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে, এবং ভারতের যারা সীমান্তবর্তী যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, তাদের একটি কমিটি গঠন হয়েছে। তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যোগাযোগ করছে, এবং তারা পর্যবেক্ষণ করছে, যে দেখছে যে ব্যাপারটা কোন দিকে গড়ায় এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। এবং আজকে খবরে দেখলাম, কিছুক্ষণ আগেই দেখলাম, যে ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে টেলিফোনে বার্তালাপ হয়, এবং মোদি যে কথাটি বলেছে, তিনি বলেছেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, ব্যাপারটি আপনি দেখেন। এবং মোদিও এই ব্যাপারটি নিয়ে খুবই চিন্তিত, এবং এর মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে, এবং অসংখ্য ইসলামিক দল এবং মুসলিমরা এই ব্যাপারটিকে পছন্দ করছে না, যে ডক্টর ইউনূস কেন মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে, এটাও তাদের পছন্দ না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই প্রতিবেশী দেশ যতগুলো রয়েছে, পররাষ্ট্রনীতি অনুযায়ী প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেয়া যায় না পররাষ্ট্রনীতি অনুযায়ী। এবং 3 নম্বর হচ্ছে কারো অভ্যন্তরীণ কোনো বিষয়ে বা ইস্যুতে অন্য দেশ নাক গলাবে না। কিন্তু এই ব্যাপারটা বেশ জটিল, কারণ ইতোমধ্যে বাংলাদেশের অসংখ্য হিন্দু এবং আওয়ামী লীগপন্থী যারা রয়েছে, তারা সীমান্তে জড়ো হয়েছে, এবং তারা ভারতে যাওয়ার জন্য সেখানে জমায়েত হচ্ছে। এবং এই কারণে ভারত সরকার সীমান্তকে একদম সিলগালা করে দিয়েছে, এই পারের কেউ ও পারে যেতে পারবে না, অর্থাৎ বাংলাদেশের কেউ ভারতে
প্রবেশ করতে পারবে না। এটা প্রবেশ হবে না, এটা অনুপ্রবেশ হবে, যে অনুপ্রবেশ করতে পারবে না। এবং বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যেও ভারতের বিরুদ্ধে একটি অবস্থান আমরা দেখছি। তাহলে কি হতে পারে যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক এবং অর্থনৈতিক অবরোধ দিয়ে দেয়? সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি অচল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। আশঙ্কাটা কেমন? সেটি হচ্ছে, যদি আমরা দেখি যে পেঁয়াজ একদম বন্ধ, তাহলে বাংলাদেশে যেই পরিমাণ পেঁয়াজ আছে সেটি দিয়ে কখনোই আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারবো না। পেঁয়াজের দাম তখন 300, 400, 500 হয়ে যেতে পারে। যদি মেডিকেল ভিসা দেয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের রোগীরা ধুকে ধুকে মরবে। এরপর নানান ধরনের যে পণ্য আদান প্রদান হচ্ছে, বিদ্যুৎ তো দেখলাম বিদ্যুৎ একদম বন্ধ করে দিল। এরপরে কাপড় বলেন, এরপর আপনি খুচরা যন্ত্রাংশ বলেন, ঔষধ বলেন, এমনকি কোরবানে ভারত থেকে প্রচুর পরিমাণে গরু ছাগল বাংলাদেশে আসে। সব কিছুই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে নতুন করে অন্য দেশ থেকে আনা, ক্রয় আদেশ দেয়া, টেন্ডার দেয়া, আবার সেখান থেকে সেগুলো স্যাংশন হয়ে আসা, একটা বিশাল দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 6 মাস 1 বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কতটা বাড়তে পারে সেটা কল্পনার বাইরে। ভারত সেনাবাহিনী পাঠাবে না, কারণ সেনাবাহিনী পাঠালে সেটা আসলেই কেউ মেনে নিবে না। ভারতের জনগণও মেনে নিবে না, বাংলাদেশের জনগণও মেনে নিবে না। এবং আমার মনে হয় না ভারত অতটুকু রাফ অ্যান্ড টাফ হবে, অতটুকু তীক্ষ্ণ এবং সুতীব্র কোনো ধরনের পদক্ষেপ নেবে। কিন্তু বর্তমান আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন পর্যন্ত গত 13-14 দিনে এখন পর্যন্ত মোটেও ভালো যাচ্ছে না। ভারত কিন্তু কোনো উস্কানিমূলক কথা বলছে না সরকারের তরফ থেকে, আমি মিডিয়ার কথা বলছি না, সরকারের তরফ থেকে, মিডিয়া সরকার নয়, সরকারের তরফ থেকে উস্কানিমূলক কথা বলছে না। মোদি এবং ইউনূসের মধ্যে কথা হয়েছে, যেটা দুদেশের রাষ্ট্রনায়ক কথা বলতেই পারে, এবং সেখানে সংখ্যালঘু নিয়ে কথা হয়েছে। ইউনূস সাহেব যা বলার তিনি সেটা বলেছেন, সেটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, এটা বলতেই পারে। এবং তিনি ভারতীয় মিডিয়াকে এবং মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং ভারতীয় মিডিয়াকে বাংলাদেশে এসে খবর প্রচার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।